হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ভয়েস অফ সজীব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো চলেন সময় নষ্ট না করে আজকের ভিডিওটা সামনে এগিয়ে নিয়ে যাই। গান বাজনা, কোলাহল, বাজি ফুটানো, একদল মেয়ের বিরক্তিকর হাসি, সব মিলে সবার কাছে এটি বিয়েবাড়ির মতো লাগলেও আমার সময়টা কাটছে পরীক্ষার খাতায় কিছু না বুঝে চুপ করে বসে থাকার মতো। বিশাল এই বিয়েবাড়িতে কাউকে দেখছি না। শান্ত, সিফাত, রাফি, সামির কাউকে দেখছি না। বিরক্ত হয়ে সোজা হনহনিয়ে প্রবেশ করলাম ফুফু বাড়িতে। ভিতরে গিয়ে দেখি একদল মহিলা বউয়ের ঘরের সামনে ভিড় করেছে। সবাইকে সাইড দিতে বলে সোজা ঘরে ঢুকে গেলাম। মিলিয়াবুকে চেনা যাচ্ছে না, কখনো তো ওনাকে এরকম মেকআপে দেখিনি। আমাকে দেখে বলল, কিরে, তোকে আসতে বলেছিলাম বিয়ের 2 দিন আগে, আর তোর এখন আসার সময় হলো বুঝি? না আসার কারণ জানি আমি আপুকে বললাম, সিফারদের দেখছি না যে, শুনলাম তারা নাকি বরকে আনতে গেছে। কিছুক্ষণ পর বর এসে গেল এবং বিবাহ কাজ সম্পন্ন হলো। বিয়ের আগে আমি বর দেখিনি, আজকেই দেখলাম, কিন্তু বরের মুখ দেখে তাকে মনমোড়া লাগছিল। আর আমি যেচে গিয়ে হালকা পাতলা কথা বললাম। তিনি কারোর সাথে কথা বলেনি, যেন বিয়েটাকে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রথম আমি ভেবেছিলাম নতুন জামাই, তাই বুঝে এত কথা বলতে লজ্জাবোধ করছে, কিন্তু না, আজ থেকে মিলিয়াপুর বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে। এখনও ফারহান দুলাভাই কারোর সাথে কথা বলে না ঠিক মতো। মিলিয়াপু বুঝতে পারতো বিষয়টা, তাই তিনি গ্রামে আসাটা একরকম বন্ধ করে দিয়েছিলেন। আমারও এইচএসসি এক্সাম শেষ, ঘুরতে যাবো বলে যাওয়া হচ্ছে না। আম্মুর কাছ থেকে কক্সবাজার যাওয়ার পারমিশন নিতে গেলাম, কিন্তু হলো না। তিনি বললেন, তোর বাবার শরীরটা ভালো নেই, কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, আমি মেয়ে মানুষ, একা পারবো না এসব। তুই বরং মিলির শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। প্রথমে না বললেও মিলি আপু ফোন করে এমন জোরাজুরি করেছিল যে যেতে বাধ্য হলাম। ঘরে ঢুকে মিলি আপু দুলাভাইকে সালাম দিলাম। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম। রাতের প্রায় 2টা থেকে 3টা হবে, হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার মনে হতে লাগলো কেউ যেন বারান্দায় হাঁটছে, আর কল দিয়ে পানি পড়ার শব্দ স্পষ্ট শুনতে পেলাম। ঘুম যখন ভেঙে গেছে, পানি খেয়ে আসি, জল তৃষ্ণা পেয়েছে। বারান্দায় এসে দেখি সব কিছু থেমে গেছে। পানির আওয়াজ, হাঁটার শব্দ, সবই যেন বাতাসে মিলিয়ে গেল বলে মনে হচ্ছিল। হঠাৎ দেখি ব্যালকনিতে কেউ একজন বসে আছে গেঞ্জি পরে। সামনে এগিয়ে দেখি সেই মানুষটি আমার দিকে তাকালো, বলে উঠল, এত রাতে কি করছো জানেন তুমি? দুলাভাইকে সব খুলে বললাম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন তো রাতে দুলাভাই? আমাকে একটা কথা বলবেন, আপনার আর আপুর মাঝে কি কোনো প্রবলেম হয়েছে? আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনি আমার সাথেও তো ভালো করে কথা বলেন না, বিষয়গুলো এত ভালো লাগে না আমার। ভুল করে থাকলে ক্ষমা করে দেন। আমি জানি আমি বদলে গেছি, আমি কখনো এরকম ছিলাম না। একটা দুর্ঘটনা আমার জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। মন থেকে মুছে ফেলতে পারছি না সেই বেদনাদায়ক স্মৃতি। ভুলতে পারবো কিনা তাও জানি না। এরকম ভাবে কি বেদনায় সব কিছু শেষ হয়ে যাবে? বললেন দুলাভাই। এই প্রথম ওনাকে এত দীর্ঘ কথা বলতে শুনলাম। আপনার ছোট ভাই ভেবে আপনি আমাকে বলতে পারেন, তাহলে হয়তো আপনার মনের বেদনাটা অনেকটা কমবে। জানি না তুমি বিলিভ করবে কিনা, যেহেতু শুনতে চাচ্ছ তাহলে শুনো। আর বিষয়টা কোনো মানুষকে নিয়ে বা আমার কোনো ব্যস্ততা নিয়ে নয়, বিষয়টা ভিন্ন জগতের। যেসব কিছু আমি বিশ্বাস করতাম না, তাই বিশ্বাস করাতে মহান আল্লাহ হয়তো আমাকে এই দুঃখের ভাগী করেছেন। তিনি বলা শুরু করলেন, প্রত্যয় নামে আমার একজন বৌদ্ধ ধর্ম অনুসারী বন্ধু ছিল। ভার্সিটি লাইফ থেকে আমি, প্রত্যয় ও শাহাদাত ভালো বন্ধু ছিলাম। তোমার আপুর সাথে বিয়ে হওয়ার 6 মাস আগে আমি ও শাহাদাত প্রত্যয়ের গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার খাগড়াছড়িতে। বাস থেকে নেমে আমি ও শাহাদাত তাদের গ্রামের দিকে প্রবেশ করতে থাকি। গ্রামে প্রবেশ করতে দেখি একটা বড় কবরস্থান। একদল লোক সেখানে একটি নতুন কবর খুঁজছে, হয়তো কেউ মারা গেছে। কিছুক্ষণ পর একটা বড় বট গাছের নিচে আমাদের নামিয়ে দিয়ে অটোচালক বলল তিনি নাকি আর সামনে যাবেন না। তাকে টাকা দিয়ে বসে অপেক্ষা করছিলাম প্রত্যয়ের জন্য। এমন সময় খানিকটা দূর থেকে একজন মহিলার আর্তচিৎকার কানে ভেসে আসে। খানিকটা দূরে দেখি অনেক লোক ভিড় করে আছে। একজনকে জিজ্ঞেস করলাম কান্নার আওয়াজ কোথা হতে আসছে। বয়স্ক একজন লোক বলে উঠল, একজন মেয়ে নাকি সামনের বেলগাছে ফাঁসি দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে, এবং কম বয়সী মেয়ের মৃত্যু দেখে তার মা কান্নায় ভেঙে পড়েছে। আজকে এই গ্রামে ঘুরতে আসলাম, আজকে এরকম একটি ঘটনা শুনতে হবে তা আমরা কল্পনা করতে পারিনি। মানুষ তো সবকিছু কল্পনা করতে পারে না। যাই হোক, কিছুক্ষণ পর প্রত্যয় হাজির হলো এবং আমরা দুজনে তাদের ঘরে প্রবেশ করলাম। তার পাশে পুকুর, সামনে একটি বড় নিম গাছ ও ঘরের পিছনের বাঁশবাগান, তাই ঘরটাকে দিনের আলোতেও অন্ধকার লাগছিল। বারান্দার একটি কোণ একজন বৃদ্ধা মহিলা বসে আছে, তার পাশে একটি খাট বিছানো। দেখে মনে হচ্ছিল তিনি মনে হয় ওইখানেই রাতে ঘুমান। প্রত্যয় ঘরের সবার সাথে আমাকেও শাহাদাতকে পরিচয় করিয়ে দিল। রাতে খাওয়া দাওয়ার পর আমিও শাহাদাত একটি রুমে ঘুমিয়ে পড়লাম। নতুন জায়গায় আমার ঘুম আসে না, তাই কখনো ঘুম আসছে, আবার কখনো আচমকা ঘুম ভেঙে যাচ্ছে। সময়টা ঠিক মনে নেই, রাত 2টা থেকে 3টা হবে। আমি শুনতে পেলাম পাশের ঘরে কেউ একজন কথা বলছে। আমি স্পষ্ট শুনতে পেলাম দুজন পুরুষ একজন আরেকজনের সাথে কথা বলছে এবং মেয়েদের মতো ফিসফিস করে হাসছে।
তাদের হাসির শব্দটা অনেক বিরক্তিকর ছিল। কিছুক্ষণ পর আচমকা শুনতে পেলাম একজন মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার আওয়াজটা ক্রমাগত বাড়তে লাগলো। আমি উঠে বাইরে গিয়ে দেখি ঘরের কোণে বসে বৃদ্ধা মহিলাটি কাঁদছে। আমি ধীরে ধীরে সামনে যেতে থাকি, এমন সময় দেখি পেছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত দিল। আমি পেছনে তাকাতে বলে উঠলো, কি হয়ে যায় মনে আইজো জাগিয়ে আসো না, কমে যাও। আমি দেখতে পেলাম বৃদ্ধ মহিলাটি আমার পেছনে, তাহলে সামনে কে বসেছিল? সামনে তাকাতে দেখতে পেলাম সেখানে কেউ নেই। ভয়ে ভয়ে কোনো মতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে শাহাদাতকে বললাম সবকিছু। শাহাদাত বলে উঠলো, আমারও এখানে কিছু ভালো লাগছে না। রাতে খারাপ খারাপ স্বপ্ন দেখছি। কেউ একজন আমাকে বলছে মারি ফেলবো তোদের। একজন মেয়ে আবার বলছে ওরা চলে যাবে, ওদের মেরো না। এসব কিছু কি মনের ভুল? কালকে রাতে আমার সাথে ঘটা ঘটনা আর শাহাদাতের দেখা স্বপ্ন সবই কি অমূলক? ঠিক করলাম আজকে রাতটা থেকে কালকে বিদায় নিব। প্রত্যয়কে বললাম, ভাই একটা কাজ আছে, চলে যাব। অনেকভাবে তাকে বোঝালাম। আজকে বিকালে প্রত্যয় আমাদের নিয়ে হাঁটতে বেরোলো। একজন লোকাল গাইডকে হায়ার করলো, সে যাতে আমাদের সব কিছু ঘুরে দেখাতে পারে। সেই গাইড একজন 22 থেকে 23 বছরের এক মেয়েকে আমাদের ঘুরিয়ে দেখার দায়িত্ব দিল। 4টার দিকে আমি সেই মেয়েটিকে দেখলাম। তার কথা বলার ধরন, তার মুখের ধরন, তার চোখের চাহনি, তার রূপের সৌন্দর্য সবকিছু আমাকে মুগ্ধ করে দিয়েছিল। অচেনা এই মেয়েকে আমার চেনা লাগতে শুরু করলো। অনেকক্ষণ তার সাথে ঘুরলাম। তার নাম ছিল জেরিন। আমি প্রত্যেকে বললাম, ভাই কাজ যেটা ছিল সেটা নাকি হয়ে গেছে, তাই ভাবছি আরো কয়েকদিন থেকে যাই, বাকি জায়গায় ঘুরবো। তুই জেরিনকে বলে রাখ। শাহাদাত আমার দিকে তাকিয়ে আছে ডেপ ডেপ করে। আমি শাহাদাতকে সবকিছু খুলে বললাম। শাহাদাত বলল, চল তাহলে থাকে যাই, দেখি আমি আমার ভাবি নিয়ে যেতে পারি কিনা। গ্রামের দোকান থেকে প্রত্যয়ের বাড়ির দূরত্বটা অনেকটুকুই। আমার চা খাওয়ার অভ্যাসটা অনেকদিন থেকেই, তাই চা খেতে গিয়েছিলাম দোকানে। চা খাওয়ার পর প্রত্যয়দের বাড়ির দিকে ফিরতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলাম দূরের বাঁশবাগান থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। আমার মনে হলো কেউ হয়তো বিপদে পড়েছে, তাকে সাহায্য করতে ছুটে গেলাম। আমি যত সামনে এগোতে লাগলাম কান্নার শব্দটা তত গভীর হতে লাগলো। সামনে যেতে হঠাৎ আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। কি চলছে এইসব? এতক্ষণ কি আমি ভুল কিছু শুনছিলাম? চলে যেতে পা পেছনের দিকে ফিরাতেই কেউ একজন মেয়েলি কণ্ঠে বলে উঠল, এত কাছে এসে না বাঁচিয়ে চলে যাবে? আমি তখনই পিছনে তাকালাম। পেছনে বাঁশের ঝাড়ে একটি কবর দেখতে পেলাম। আমি আগে তো এখানে কোনো কবর লক্ষ্য করিনি। আমি দেখলাম কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমাকে বাঁচাও, চলে যেও না। আমি সামনে এগিয়ে গেলাম। দেখলাম কবরের ভিতরটা পুরোপুরি দেখা যাচ্ছে। আসলে এইটা কোনো কবর ছিল না, একটা বড় গর্ত ছিল। গর্তের ভিতরে একজন মেয়ে বসে আছে গুটিসুটি মেরে। কে 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 তুমি? কি কি করছো এখানে? মেয়েটি তখনই লাফ দিয়ে একটি বড় সরু বাঁশের উপর বাইতে বাইতে উপরে উঠতে লাগলো। তখনই মাথাটি নিচে এবং পা দুটি বাঁশের উপর দিয়ে ঝুলতে ঝুলতে গান গাইতে লাগলো। আমি যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম মেয়েটি আর কেউ ছিল না, মেয়েটি ছিল জেরিন, যাকে আজকের প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম। এমন সময় জেরিন গাছ থেকে পড়ে গেল। তার মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে, তার চোখ দুটি বড় হয়ে গেছে। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। এমন সময় গ্রামের অনেক লোক একত্রিত হয়ে আমাকে সরিয়ে নিল। আমাকে বেঁধে রাখা হলো একটি বাঁশি গাছের সাথে। বাকি সব লোক মিলে আমার চোখের সামনে জেরিনকে মারতে লাগলো। জেরিন বারবার বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও। তাকে গ্রামের সব লোক মিলে মারতে লাগলো। তার মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমার সামনে তারা সবাই মিলে তাকে একটা বড় গাছের সাথে ঝুলিয়ে রাখলো। আমার চোখের সামনে জেরিন ছটফট করছে আর আমি কিচ্ছু করতে পারছি না। কিছুক্ষণ পর সবকিছু থেমে গেল এবং শুধুমাত্র জেরিনের মৃতদেহটা ঝুলে আছে গাছের ডালে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে গেলাম। এমন বাজে স্বপ্ন আমি আমার জীবনে কখনো দেখিনি। মানুষ বলে বাজে স্বপ্ন দেখলে কাউকে বলতে নেই, তাই কাউকে কিছু বললাম না। শাহাদাত আর আমি বিকেলে আবার ঘুরতে বেরোলাম। কথা অনুযায়ী জেরিনকে বলে রাখা হয়েছিল, তাকে হায়ার করা হয়েছিল আমাদের ঘুরিয়ে দেখাতে। মেয়েটি নির্দিষ্ট সময়ে এসে গেল। শাহাদাতকে বলে রেখেছিলাম সেজন্য জেরিন আসলে একলা ঘুরতে চলে যায়। জেরিন আসার পর শাহাদাত চলে গেল। আমি আর জেরিন ঘুরতে লাগলাম। ধীরে ধীরে আমি আর জেরিন একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলাম। আপনি থেকে তুমি পর্যন্ত গড়ালো সম্পর্কটা। আমার মনে হলো সেও মনে হয় আমাকে লাইক করে। লাইক না করলে সে কি এতক্ষণ কারোর সাথে কথা বলে? তবুও ভরসা পেলাম না, মেয়েদের মন বোঝা সহজ নয়। আমি জানতে পারলাম জেরিনের বাসা প্রত্যয়ের গ্রামেই, 10 মিনিটের দূরত্ব হবে। আমি আর শাহাদাত আসার সময় যে বট গাছে অপেক্ষা করছিলাম প্রত্যয়ের জন্য, সেখানেই তার বাসা। যাই হোক, আমি তো আর বেশি দিন থাকতে পারবো না প্রত্যয়ের বাসায়, তাই জেরিনকে সব বলে দেবো ভাবছি। পরের দিন আমি জেরিনকে আমার মনের কথা বলে দিলাম। জেরিন আমাকে বলেছিল, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো শুরু থেকে জানতাম কেন তুমি তোমার বন্ধুদের চলে যেতে বলতে। আর স্যার, মেয়েরা সহজে ভালোবাসা বুঝতে পারে। আমি আর জেরিন সেই দিন একসাথে অনেক কথা বললাম। আমি তাকে বললাম, আমি তো চলে যাব, আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতে চাই আমাদের ব্যাপারে।
সে আপত্তি করলো না। রাতে ঘরে এসে শাহাদাত আর প্রত্যেকে সব বললাম। তারাও খুশি ছিল। খাবার দাবার করার পর ঘুমিয়ে পড়লাম। ঘুম তো আসছে না, চোখ বন্ধ করলেই ভেসে আসছে জেরিনের মুখ। যখন আমি ডুবেছিলাম ভালোবাসার অন্ধ মোহায়, তখনই কানে ভেসে আসলো দুজন পুরুষের আলাপ। প্রথম দিন যেরকম শুনেছি ঠিক সেই রকম আওয়াজ, কিন্তু আজ মনে হয় তারা রেগে গিয়ে কথা বলছে। মনে হচ্ছিল কাউকে যেন মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রথম দিনের মতো কোনো কিছু দেখার ইচ্ছে আমার নেই। ঘুমিয়ে পড়লাম। এমন সময় কেউ একজন আমাকে বাইরে ডাকছে। ফরহান, ফরহান। আমি চোখ খুলতে দেখি পাশে শাহাদাত নেই। আমি তাকিয়ে দেখি শাহাদাত একদম চিলেকোঠার উপরে বসে আছে এবং অদ্ভুতভাবে হাসছে। আমি ভয়ে ভয়ে চিৎকার করতে যাব, এমন সময় সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমার মুখ বালিশের তলায় চাপা দিয়ে রাখে। অনেক কষ্ট করে আমি বালিশ সরিয়ে সবাইকে ডাক দিই। সবাই ছুটে আসে। সবাই দেখতে পেল শাহাদাতের সেই ভয়ানক রূপ। সবাইকে দেখে শাহাদাত বাইরের দিকে ছুটে পালায়। কেউ আর তাকে ধরতে পারেনি। আমি সবাইকে খুলে বলি আমার সাথে কি হয়েছিল। সবাই চিন্তিত হয়ে পড়ে। আমি বললাম, শাহাদাত কই? ওর কিছু হয়ে যাবে। প্রত্যয় আমাকে নিয়ে এবং একটি টর্চ নিয়ে পাশের বাসায় গেল। দেখি একজন 63 থেকে 65 বছরের বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে আসে। প্রত্যয় তাকে সব খুলে বলল। এক হাতে একটি তসবি, অন্য হাতে পানি নিয়ে তিনি আমাদের সাথে আসলেন। তিনি সোজা বাঁশঝাড়ের দিকে এগিয়ে আসলেন। সামনে যেতে তিনি বলে উঠলেন, বেরিয়ে আয়, এরা এখানে নতুন এসেছে। কিছু ভুল করে থাকলে আমাকে বল, এরা চলে যাবে। ছেলেটাকে নিয়ে বেরিয়ে আয়। চারপাশে কুকুরগুলো অদ্ভুতভাবে কাঁদছে। তিনি আমাদের পিছনে সরে যেতে বললেন। এমন সময় দেখি বাঁশবাগানে একটি গাছে শাহাদাত বসে আছে। সে তার পা দুটি একদম উপরে তুলে অদ্ভুতভাবে বসে আছে। তিনি বলে উঠলেন, কি হয়েছে? কেন ছেলেগুলোকে ডিস্টার্ব করছিস? কি করেছে ওরা তোকে? শাহাদাত ভারী কণ্ঠে বলে উঠল, শেষ, তোরা শেষ। তোদের যে বাড়ি আশ্রয় দিয়েছে তারাও শেষ, কেউ বাঁচবে না। তিনি বলে উঠলেন, বলবি না তাহলে তুই? দাঁড়া, তুই কি আমাকে চিনোস না? এই গ্রামে কি নতুন নাকি রে তুই? শাহাদাত হঠাৎ বলে উঠলেন। চিনি না, ভাগ রে ভাগ, তুই বিনা দোষে মরিস না। তিনি তখনই তসবিটা পানিতে ফেলে দিলেন এবং দোয়া পড়তে লাগলেন। আর এদিকে শাহাদাত আবারও হাসতে লাগলো। তারপর সমস্ত পানি শাহাদাতের উপর মারলে নিমিষে শাহাদাত চিৎকার করতে করতে বলল, এখন যাচ্ছি, চলে যাচ্ছি না, মরবি তো তোরা। শাহাদাত মাটিতে পড়ে গেলেন। আমরা সবাই মিলে তাকে ঘরে নিয়ে আসলাম। প্রত্যয়ের সাথে থাকা লোকটি বলল, কালকের আগে চলে যেও তোমরা, বিপদের কিছু বলা যায়। আমি ঠিক করলাম যেদিনকে সব বলে তার বাবা মায়ের সাথে কথা বলে কালকে চলে যাব। সকালে উঠে শাহাদাতকে সব বলে আমি তাকে নিয়ে জেরিনের বাসার দিকে প্রত্যয় সহ এগোতে লাগলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম একজন 40 বছরের লোক একটি মাথায় পাগড়িওয়ালা এবং খালি গায়ের একটি লোকের সাথে কথা বলছিল। প্রত্যয় বলল, ফরহান দেখ, ওই লোকটি জেরিনের কাজিন। মাহিম। মাহিম যে লোকটির সাথে কথা বলছিল তাকে দেখে একজন তান্ত্রিকের মতো লাগছিল। যাই হোক, আমরা জেরিনের বাসার দিকে এগোতে লাগলাম। আজকে রোডে অনেক ভিড়। এত লোক কেন জমা হয়েছে তা বলতে পারবো না। মনে হয় কোনো বিয়ে লেগেছে। এমন সময় দেখলাম লোক বলাবলি করছে, আমাদের গ্রামে কি হয়েছে ভাই? কারো অভিশাপ মনে হয়। আমরা এগোতে লাগলাম। এমন সময় দেখতে পেলাম বেল গাছের নিচে অনেক মানুষ ভিড় করেছে। সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম আমার সকল স্বপ্ন, সকল আশা, সকল ভরসা, সকল ভালো লাগা সবকিছু পানির নিচে তুলে দিয়ে আমার জেরিন সেই গাছের নিচে ঝুলে আছে। তার মৃতদেহটা আমার সহ্য না হয় আমি তার দিকে ছুটতে লাগলাম। শাহাদা তার প্রত্যয় আমাকে ধরে নিয়ে গেল। আমি তাকে শেষবারের মতো দেখতে পেলাম না। সাথে থাকার স্বপ্ন, পাশে থাকার ভরসা সবকিছু ভেঙে দিয়ে জেরিন অচেনা পথে গমন করেছে, যেই পথ থেকে কেউ ফিরে আসে না। তারপর কি হলো দুলাভাই? জেরিন আপু কেন মারা গিয়েছিল? আপনাকে আর শাহাদাত ভাইকে মারতে চাওয়া সেই জিন বা ভূত যাই বলি, সেটার কি হলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের জানাবেন। ভালো না লাগলেও জানাবেন। আপনার কমপ্লিমেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই পার্ট 2 লিখবেন, যাতে আমরা পার্ট 2 আপনার জন্য তাড়াতাড়ি দিতে পারি।